বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে সামান্য একটু গল্প করতে। সকালের কাজ থাকে, অন্যান্য এমনি অফিসিয়াল কাজও থাকে, তাও বাইরেটা করতে হয়, মায়ের সাথেই যাই। আর অফিসিয়াল কাজগুলো তো আমিই যাই মায়ের সাথে। তো সকাল থেকে গল্প করার আমার সময় হয় না বলতে গেলে। সে কখনো কখনো আবার একটা দুটো বেজে যায় আবার। এই বিকাল দিকটি পুরো ফাঁকা থাকে। আর সন্ধ্যের দিকে গল্প করার মজাই একটা আলাদা। তো চলো আজকের গল্পটি শুরু করা যাক। আজকের গল্প হচ্ছে চার বন্ধুর নিয়ে। চার বন্ধু কলকাতার একটি, কলকাতা তো এমনি ব্যস্ত শহর, কলকাতার ব্যস্ত শহরে একটি পাড়ায় চার বন্ধু থাকে। চার বন্ধু ছোট থেকেই ওরা পাড়ার মধ্যে খুব মিশুকে আর কি। ছোট থেকে ওরা বড় হয়েছে, তবে স্কুল কলেজ আলাদা আলাদা হয়েছে, কিন্তু বন্ধুত্ব রয়ে গেছে ওদের। পাড়ার মধ্যে বন্ধু থাকে না, পাড়ার বন্ধু তো আর এক স্কুলে নাও পড়তে পারে বা এক কলেজে নাও পড়তে পারে, কিন্তু বন্ধুত্বটা রয়ে গেছে ওদের বড় হওয়া সত্ত্বেও। তো ওদের গ্রাজুয়েশন প্রায় মানে চারজনই কিন্তু কলেজ লাইনেই গেছে, অন্য লাইনে কেউ যায়নি আর কি। তো চার বন্ধু, যে অর্ণব, আশিস, রোহিত আর রাজীব। তো ওরা চারজনই কিন্তু মাঝে মাঝে টুকটাক ট্যুর করে, ওরা দূরপাল্লার ট্যুর করে। আর চারজনই খুব এক্সপার্ট কিন্তু। ওদের যে মানে কি বলবো, মানে যে কেউ ঠকাতে পারবে সে পারবে না, প্রচন্ড এক্সপার্ট ওরা চারজন। তাই ওরা মাঝে মাঝে লং ট্যুর করে। লং ট্যুর, শুধু লং ট্যুর নয়, মাঝে মাঝে কাছাকাছি পুরী গেল, দীঘা গেল, বেনারস গেল, এমনকি ভাইজ্যাক গেল। তো কাছাকাছি ট্যুর অনেক সময় ওরা করে থাকে। তো ওরা হিল স্টেশনেও গেছে কয়েকবার। তো বললো যে এবার একটা হিল স্টেশনে যাওয়া যাক। এপ্রিল মাস ছিল প্রথম দিক। তো অর্ণব আর আশিস ঠিক করলো যে হিল স্টেশন যাবো চারজন মিলে। চারজনেই তো সাইড দিয়ে দিল যে হ্যাঁ ঠিকই বলেছিস, হিল স্টেশনে গেলে এবার ভালো হয়। তারপর গরমটাও প্রচন্ড, আর গরম মানে ঠান্ডার জায়গা। ঠান্ডার জায়গা বলতে কি সিমলা, কুলু মানালি, কাশ্মীর বলো বা আরো অন্যান্য জায়গা আছে। তো গ্রীষ্মকাল মানে ঠান্ডার জায়গায় ঘুরতে যাওয়া। তো ওরা বললো হিল স্টেশন, নতুন কোনো জায়গা সন্ধান পেয়েছিস কোনো হিল স্টেশনের? আমরা তো অনেক হিল স্টেশনেই যায়নি, তো তুই একটা হিল স্টেশনের নাম বল। তো বললো ঠিক আছে দেখছি। রোহিত বললো আমি দাঁড়া, আমি দেখছি, মোবাইলটা আমি এনেছি, দেখি সার্চ করে দেখি যদি এখন। চারজনে বসে গল্প হলো, আর ওখানে সার্চ করে, গুগলে সার্চ করে দেখলো, দিয়ে একটি জায়গার নাম পেলো অরণ্যচূড়া। অরণ্যচূড়া জায়গাটি দেখলো, দেখে কিন্তু ভালো লাগলো, কিন্তু ওরা কোনোদিন যায়নি ওই জায়গাটাতে। কিন্তু বেড়ানোর জন্য খুব ভালো জায়গা। আরো ছবি দেখলো ইউটিউবে, অন্যান্য গুগলে তো ছবি দেখলোই, প্লাস ইউটিউবেও ছবি দেখলো ওরা। তো ছবি দেখি ওরা কিন্তু ঠিক করলো যে তাহলে এই বছর অরণ্যচূড়াতেই যাওয়া যাক একবার। কেন এই জায়গাটা নতুন, অন্যান্য জায়গা তো পুরী দীঘা তো আমরা প্রতি বছরই যায়। তো এবছর এইটাতে যাই, পুরী দীঘা তখন পরে এসে আবার যাবো তখন, পরে কিছু মাস পরে, পুজোর আগেটাতে। ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেটা সে ঠিক ম্যানেজ হয়ে যাবে না। আর ওদের লাস্ট ইয়ার চলছিল, ওদের মানে এবছরই গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে ওদের। তো ওরা ঠিক করলো অরণ্যচূড়া যাওয়ার। কিন্তু ঘরে, কিন্তু ঘরের প্রত্যেকের পারমিশন নিত, মানে এমনটা নয় যে ওরা নিজের মসজিদে চলে গেল, চলে এলো, এমনটা করতো না। ওরা কিন্তু চারজনেই মা বাবার পারমিশন নিয়ে যেত। আর ওরা যেহেতু এক পাড়া, সেহেতু ছোটোর থেকে পরিচিত। আর মা বাবার সাথেও, ওদের মা বাবার ভালো পরিচয় আছে, সেহেতু কোনো ব্যাপার নয় ওরা, কেন যেহেতু ওরা একসাথেই বড় হয়েছে যেহেতু। তো ওরা ঠিক করলো যে এপ্রিলের 10-12 তারিখ করে যাবে। তো ওরা তো এবার দেখো টিকিট ফিকিট পাওয়া তো মুশকিল যে রে ভাই, এবার দেখি যদি টিকিট ফিকিট পাই।
তো বললো দেখ ভাই, টিকিট যদি না পায় তাহলে বাসে করে যেতে হবে আমাদের। বাস আছে, কম যায়, কিন্তু যদি টিকিট না পায় এই এত লেটে বললাম তো, তাহলে টিকিট না পাওয়ার চান্সটা কিন্তু বেশি। তো টিকিট এগুলো অ্যাভেলেবেল নেই, এক দুটি আছে, কিন্তু এক দুটিতে কি আর হয়, ওর 4 জন আছে ওরা। তো ওরা বলে যে ঠিক আছে বাসে করে যায়, কোনো অসুবিধা নেই, বাসেই আমাদের ভালো, এসি বাস ভালো, ভলভো বাস, কোনো অসুবিধা নেই। তো হলো কি, 5 তারিখে এপ্রিলের ওদের কাকতালীয় ভাবে রোহিত আর রাকেশের কাজ পড়ে গেল। তো রোহিত আর রাকেশ কাজ পড়ে গেল, বাইরে ওদের কি বিয়ে বাড়ি আছে আর কি, ওদের আত্মীয়রই। এবার বিয়ে বাড়ি ছেড়ে তো আর যেতে পারবে না, তো বললো। আর কাকতালীয় ভাবে রোহিত আর রাকেশ দুজনকারই এক টাইমে বিয়ে, মানে বিয়ে বাড়ি, মানে ওদের আত্মীয়রা আর কি, কাকতালীয় ভাবে দুজনেরই বিয়ে বাড়ি পড়ে যায়। তা বললো যে আমার তো যাওয়া হবে না, তো এক কাজ করতে হয়, তোরাই দুজন ঘুরে আয়। তো তখন অর্ণব আর আশিস বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমারও দুজনে যাই, এমনিতেই তো সবসময় তো আমাদের যাওয়া হয়, তো আমরা আবার দুজন যাই। তো ওটা ওদের কোনো রাগ হলো না, কেন ওরা অনেক ট্যুরই, ওরা সব ট্যুর যে ওরা 4 জন করে যেতে হয় না, কিছু কিছু ট্যুর আবার দুজন মিলেও করেছে আবার, কাজের সূত্রে হয়তো কত কোনো কাজ পড়ে গেল এই সূত্রে, মাঝে কিছু কিছু ট্যুর দুজনেও করেছে। তো বলো ঠিক আছে, আমরা দুজন একবার ঘুরে আসি গে, তখন আবার 4 জন মিলে যাবো পরে। তাই বলো সে ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। মানে এদের মধ্যে কোনো রাগ বিসুখ ছিল না আর কি, যে মনে কোনো রাগ রয়ে গেল যে আমরা ছাড়া গেলি, এমনটা ছিল না কিন্তু। তো ওরা টিকিট তো পেলো না, ওরা বাসে করে গেল, বাসে করে সকাল দিকের, মানে যেখানে বাসে দাঁড়ায় আর কি, ভলভো বাসগুলো, তো সেখানে গেল ওরা। দুটো টিকিট বুক করেছিল, তো সকাল দিকে বেরোলো, মোটামুটি ওরা পৌঁছলো 2:30 থেকে 3টার মধ্যে। ওরা খাওয়া দাওয়া করেছিল বাসের মধ্যে, কিন্তু ওরা বাইরে গেলে কিন্তু খুব একটা বেশি খায় না, খুব কম খায়। ওরা ঘরে প্রচন্ড খায়, কিন্তু বাইরে গেলে ওরা খুব একটা খেতে পারে না। ওরা বলে নাকি বাইরে যদি ঘুরতে গিয়ে যদি বেশি খাস, তাহলে কিন্তু ঘোরাটা হবে না। সেটা ঠিক, বাইরে গিয়ে যদি পেট ভার হয়ে যায় খেতে গিয়ে, তখন তো আর ঘোরা হবে না। সেটা কিছু কিছু মানুষের সবাইকার নাও হতে পারে সেটা। তো ওরা নেমে হোটেলে ওখানে হালকা একটা টিফিন করে নিল। টিফিন বলতে কি, মানে ভাতই খেলো, ভাত আর চিকেন খেলো, মাংসর ঝোল খেলো আর কি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল। আর রোদ ওখানে খুব একটা নেই, হালকা রোদ আছে। তো ওরা কিন্তু নিচ থেকেই দেখতে পাচ্ছিল উপরে, পাহাড়ের উপরে শহরটা, অর্ণচূড়াতে। অত দেখেই বললো দারুণ দৃশ্য যে রে ভাই, তাহলে চিন্তা কর রাতের দিকে কিরকম দৃশ্য হবে। তো সেটা তুই তো যা বলেছিস রে ভাই, তাহলে এক কাজ কর, কিছুক্ষণ এখানে বসি, আর একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে, এবার রাতের দৃশ্যটা দেখেই যাবো একবারে। যে ওরা বসে ওখানে, যে হোটেলের মালিক তার সাথে গল্প টল্প করলো, যে তোমরা কোথেকে, তো বললাম দাদা আমরা কলকাতা থেকে এসেছি। তারপর বাকি যা টুকিটাকি যেমন আলোচনা হয়, এই সেরকম আর কি। তো বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে যায় ওটা বুঝতে পারে না, মোটামুটি 6:30 7টা বেজে যায়, সন্ধ্যা হয়ে যায়। তো দেখলো পাহাড়ের উপর ছোট ছোট আলো জ্বলছে, মানে সেই অপরূপ পুরো দৃশ্য বলতে গেলে। তো এবার বললো যে এবার উপরে গিয়ে দেখি যদি কোনো ভালো যদি হোটেল পাওয়া যায়, ভালো বলতে এভারেজ হোটেল হলে চলবে, আমরা তো ওখানে থাকতে যাচ্ছি না, আমরা 3 4 দিন থেকে চলে আসবো, এখন কিন্তু এভারেজ হোটেল চাই। তো ওরা বললো, তো অর্ণব বললো দেখ ভাই সব কিছু কর ঠিক আছে, কিন্তু পায়খানাটি যেন আগেকার না হয়, নতুন মানে মানে যে কোমর যেটি সেটি যেন হয়, পুরোনো পায়খানাটা যেন না হয়। কিছু কিছু হোটেলে যে পুরোনো পায়খানা এখন রয়ে গেছে, তো বলে না ভাই কোমর যেন হয়। তো বলে হ্যাঁ রে ভাই, কোনো অসুবিধা নেই, ওটা টেনশন নিচ্ছিস কেন। তখন অর্ণব একটা গাড়িকে দাঁড়াতে বললো, মানে দাঁড়াতে বললো ঠিক নয়, মানে কাছেই চলে এসেছিল ট্যাক্সি স্ট্যান্ড, ওখানে আরো ট্যাক্সি, গাড়িটা পেরিয়ে যাচ্ছিলো বলে ও দাঁড় করালো গাড়িটাকে। তো গাড়ির ড্রাইভারকে বললো যে দাদা উপরে কোনো ভালো দেখে হোটেল পাওয়া যাবে, মানে এভারেজ সস্তা, মানে খুব যে দামি সেটা বলবো না, খুব যে সস্তা বলবো না, মানে মোটামুটি একটা ভালো ধরনের হোটেল পাওয়া যাবে। বলে হ্যাঁ পাওয়া যাবে, হোটেল পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো বললো যে উপরে যাবে, কত নেবে বলো। তো
তো বললো ঠিক আছে, চিন্তা নেই, আপনাকে একটা ভালো হোটেল দেখিয়ে দেবো, আপনাকে হোটেল দেখিয়ে দেবো, কিন্তু আপনাদের কাছ থেকে বেশি ভাড়াটা নেবো না, আপনারা একটা ঠিক করে দেবেন। ও যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো। ওরা তখন জিনিসপত্র উপরে রেখে দিল, বাকি সাইড ব্যাগ যেগুলো সেগুলো নিজের সাথে রইলো, বাকি জিনিসগুলো উপরে রেখে দিল আর কি, বেঁধে দিল উপরে। তারপর রওনা দিল। আর বেশ যত উপরে আছে তত ঠান্ডা লাগে আস্তে আস্তে, হালকা না, হালকা ঠান্ডা, খুব ঠান্ডা নয়, কিন্তু নর্মাল জায়গার থেকে পাহাড়ি এলাকা তো ঠান্ডা একটু বেশি হবেই, তারপর হিল স্টেশন, তো সেটা স্বাভাবিক ব্যাপার। তো ওরা মোটামুটি লাগলো 2-3 ঘন্টা লাগলো, প্রায় 3 ঘন্টাই ধরে নাও। 3 ঘন্টার পর ওরা উপরে শহরে গিয়ে পৌঁছালো। দেখলো উপরে বাজার আছে চারিদিকে, সেই দার্জিলিং এর মতো সিচুয়েশন বলতে গেলে টাইপ। তো চারিদিকে বাজার আছে, সব হোটেল খোলা, চারিদিকে হোটেল খোলা আছে, মার্কেটিং করা আছে, শপিং করার জায়গা আছে, সে অনেক কিছুই আছে বলতে গেলে। তো দেখলো যে বা খুব সুন্দর জায়গাটা, তো মানে ইউটিউবে যেরকমটা দেখেছিলাম সেরকমটাই কিন্তু নিজের চোখেও দেখতে পেলাম। তো যাক, নতুন জায়গা একটা ঘোরা হবে। তো ওরা একটা হোটেলের সামনে গিয়ে দাঁড় করালো। তো হোটেলের সামনে দাঁড়ানোর পর বলে যে এই হোটেলটা একবার দেখুন, আপনাদের দুজনের মধ্যে একজন যান, গিয়ে জিজ্ঞাসা করুন একবার, দিয়ে যদি পছন্দ হয় তখন আপনি জিনিসপত্র নিয়ে যাবেন হোটেলটার মধ্যে। তো আশিস বললো ঠিক আছে, আমি দেখছি, অর্ণব তুই বস। তো বললো ঠিক আছে। আশিস গিয়ে হোটেলের যে রিসেপশনে যাই থাকে তাকে জিজ্ঞাসা করলো, তো হোটেলের ইয়ের মানে প্রতিদিনের ভাড়া শুনে তো মাথা হাত, বললো ঠিক আছে, চলো একটা আগে কি দেখি। যে ওরা এরকম 3-4টা হোটেল দেখার পর মোটামুটি 8:30 থেকে 9টার দিকে ওদের একটা হোটেল দেখলো, যে বাহ, হোটেলটি তো ভালো, বেশ পছন্দ হলো। কিন্তু একটা জিনিস অদ্ভুত লক্ষ্য করলো অর্ণব, হোটেলটিতে কিন্তু বেশি লোক কিন্তু নেই। আর হোটেলের লাইট গুলো বেশ টিম 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 করছে, একটা যেন হচ্ছে মনে হচ্ছে যেন কোনো ভুতুড়ে সিনেমার শুটিং চলছে দেখে মনে হচ্ছে, এমন লাইটগুলো করে দিয়েছে। কিন্তু হোটেলটি বড় ছিল, কিন্তু কিন্তু কয়েকজন গেস্টকে দেখা গেল, বেশি কিন্তু কেউ ছিল না, রিসেপশনটা ফাঁকা ছিল। রিসেপশনে একটা টিভি ছিল, আর একটি ওয়াশ করে ভদ্রলোক মাথায় টুপি দিয়ে ওই টিভিটি দেখছিলেন। তো অর্ণব বললো দাঁড়া, আমি এইটা আমি দেখে আসি একবার। তো অর্ণব গেল, মানে বললো কাকা, হোটেল রুম ফাঁকা আছে? বললো আস্তে আস্তে জবাব দিল, বললো হ্যাঁ বাবা ফাঁকা আছে, বলো। তো বললো যে আমরা দুই বন্ধু আছি, তো এটা ভালো দেখে রুম পাওয়া যাবে, রুমের রেন্ট কত বলুন? তো বললো এই টাকা, বললো। তো তখন তো অর্ণব তো একটু খুশি হয়ে গেল যে না, যা হোটেলটা দেখছি সস্তার মধ্যে তো ভালোই পাওয়া গেল হোটেলটা। তখন কিন্তু অর্ণব বললো এই আশিস তুই একবার আয় তো, তুই একবার আয় তো। ওখান থেকে ডাকলো। তো আশিস ও বেরিয়ে এলো, দিয়ে আশিসকে বললো যে এই হোটেলটা আবার দেখে নে। রুমগুলো দেখলো কয়েকটা। তো গ্রাউন্ড ফ্লোরে কিন্তু রুম ফাঁকা ছিল না, উপরতলা ফাঁকা ছিল। 3 তলা মানে বলতে গেলে আমরা সবসময় গ্রাউন্ড ফ্লোরকে একতলা বলে, কিন্তু অ্যাকচুয়াল তা নয়। হোটেল ছিল 2 তলা, গ্রাউন্ড ফ্লোর সমেত। তো গ্রাউন্ড ফ্লোরে তো গেস্টরা আছে, তো সেকেন্ড ফ্লোরেও কয়েকটা আছে। ওরা একবারে এই ফার্স্ট ফ্লোরের লোক আছে, ওরা একবার সেকেন্ড ফ্লোরে নিল। ওখানে গেস্ট খুব কমই আছে, কিন্তু বেশিরভাগ রুম কিন্তু ফাঁকা ওখানটাতে। কিন্তু রুমগুলো কিন্তু ভালো থাকার, মানে 3-4 দিন কি বলুন বা 1 সপ্তাহ বলুন থাকার জন্য ভালো বলতে গেলে, দুই বন্ধুর জন্য ভালো। আর বেডটাও দেখলো খুব বড় আছে, বাথরুমটাও দেখলো কমোড খুব ভালো, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কল টল সব ভালো, লাইটও জ্বলছে। অত হয়তো পাওয়ারফুল লাইট নয়, কিন্তু লাইট জ্বলছে মোট কথা। এরা নিত না, এরা কিন্তু যা মানে ভাড়াটা দেখলো, দেখলো যে অন্যান্য ইয়ের তুলনায় সস্তা কিন্তু অনেক। তো ঠিক করলো যে ঠিক এখানেই থাকবো। তো ওরা নিচে গেল, ওই ড্রাইভার দাকে বললো, ড্রাইভার দার নাম হচ্ছে রানাদা, মানে ওর সারনেম হচ্ছে রানা, তো সবাই ওকে রানাদা রানাদা বলে ওখানে। তো বললো যে রানাদা এই হোটেলটা আমরা ঠিক করলাম। তখন রানাদা বললো যে এই হোটেলটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছিলাম,
এই হোটেলটা নাকি ভালো নয়। হোটেলের কয়েকটা রুম শুনেছি, কয়েকটা না একটা রুম শুনেছি হন্টেড নাকি, মানে অনেকদিন আগে একটা কোনো দুর্ঘটনা ঘটেছিল এখানে, তারপর থেকে ওই রুমটি কেউ ইউজ করে না, এমনকি ওই ফ্লোরটাও নাকি চট করে নিতে চায় না। এমনকি গুগলেও আপনার ইয়ে দিয়েছে, মানে রিভিউ দেয় না হোটেলের, ঠিক সেরকম গুলো রিভিউ দিয়েছে যে হন্টেড। তখন অর্ণব আর ছাড়ো তো অর্ণবদা, এখনকার যুগে এসব মানে কেউ, ওগুলো শুধু শুধু ইয়ার কি মারার জন্য করেছে, ওগুলো ফালতু কথাগুলো। তো তখন রানাদা বললো ঠিক আছে তোমাদের ব্যাপার, তোমরা বুঝবে আমার কি করে। তো জিনিসপত্র নিয়ে গেল ওদের সেকেন্ড ফ্লোরে, একজন কেয়ারটেকার ছিল, তো ওই নিয়ে গেল ওদের একদম লাস্টের দিকে রুমটা পেলো ওরা, মানে ওই রুমটি পাওয়া গেল ওদের। কিন্তু রুমের ভিউ কিন্তু খুব সুন্দর ছিল, উপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছিল। তো রুমটি পেয়ে ওরা বেশ আনন্দিত। তো ওরা কিন্তু ওই রানাদার মোবাইল নাম্বারটা নিয়ে রেখেছিল। এবার 3-4 দিন যে থাকবে ওরা, ওরা 4 দিনের বুকিং করেছিল। তো 4 দিনের তো প্রথম দিন তো ওই দিনটা বাদ চলে গেল, মানে ওই দিন ছাড়া ওরা 4 দিন থাকবে। তো ওরা বুকিং টুকিং করে না, কিছু অ্যাডভান্সও দিয়ে দেয়। ডকুমেন্টস, এখন তো সব হোটেলের ডকুমেন্টস লাগে, আধার বা ভোটার যে কোনো একটা তো লাগবেই। তো অর্ণব আর বাসিস ওর ডকুমেন্টসগুলো দিয়ে এলো, তারপর তো সই টই করলো, ঠিকানা দিল, ফোন নাম্বার দিল। তারপর বললো যে ভাই প্রচণ্ড খিদে পেয়েছে, চ একটু খেয়ে আসি এখান থেকে। তো কাছেই বাজার দেখা যাচ্ছিল, তো ওরা ওখানে রুটি আর চিকেন খেলো, কষা মাংস আর রুটি, 4টা করে রুটি খেলো, মানে প্রচণ্ড খিদেও পেয়েছিল ওদের, মানে এতটা জার্নি করেছিল। তারপর এমনিতেই ওরা জার্নিতে কম খায়। তো বললো যে রাত্রিবেলায় তো তো 4টা করে রুটি খেলে কোনো অসুবিধা নেই। ওষুধ, গ্যাস অম্বলের ওষুধও ছিল ওদের কাছে, তো কোনো সমস্যা কিন্তু ওদের হয়নি তখন। ওরা খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেল ক্লান্ত হয়ে, হাত পা ধুলো দিয়ে। অর্ণব তো ঘুমিয়ে পড়লো, আশিস বললো তুই ঘুমা একটু, আমি একটু পরে শুচ্ছি মোবাইলটা দেখে। তো মোবাইল মোটামুটি আধ ঘন্টা ঘাঁটার পর ও ঘুমিয়ে গেল, কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেই মনে নেয়, নেট অন করা আছে, ফেসবুক অন করা, ও ঘুমিয়ে গেছে, অর্ণব আশিস ঘুমিয়েছে। তারপর সকালে ওদের ঘুম ভাঙলো, 7:30-8টা বেজে গেল ওদের। ওরা গিয়ে চা খেয়ে এলো, দিয়ে বললো তাহলে যে এখানকার যে সাইট সিন যেগুলো দেখার মতো যেগুলো, তো সেগুলো তাহলে রানাদাকে ফোন করে একবার, রানার সাথেই গাড়িতেই হয়ে যাবে তাহলে কাজটা, নতুন আর কাউকে ডাকতে হবে না। ও ঠিক আছে তাই কর, রানাদাকে ফোন কর, রানাদা ফোন এসে টাকা পয়সা সব কথাবার্তা হলো, যে 2 দিন লাগবে, 2 দিনে ঘুরাবো, তো 2 দিনে তোমাদের এরকম চার্জ লাগবে তোমাদের। ও ঠিক আছে কোনো অসুবিধা নেই। প্রথম দিন তো ঘোরা হলো মোটামুটি, প্রায় অনেকগুলো সাইট সিন ছিল, যে আস্তে আস্তে ওদের বিকেল হয়ে গেল, মানে 5:30-6টা বেজে গেল। তো রানাদাকে বলে চলো আমার সাথে রুমে একটু গল্প করবে, চলো। ও না না দাদাবু, অন্য কাজ আছে আমার, পরে আবার কালকে আবার দেখাবো আপনাদের সাথে। বলো ঠিক আছে কোনো অসুবিধা নেই, মানে বন্ধুর মতো হয়ে গেছে, এক বয়সী। দাদা বলতে অনেক অনেক সময় আমরা সমবয়সী ছেলেকেও দাদা বলি, সমানের খাতিরে। তো ওরা চাটা খেলো, গিয়ে রুমে গেল, রুমে তো ঘরের লোকের সাথে কথা বললো, তারপর ভিডিও কল তো হলো ওদের বাকি দু বন্ধু তো ওরা, মানে রোহিত আর রাকেশ তো ওদের আত্মীয়ের বিয়েতে, কিন্তু ভিডিও কলে চারজনই, চারজন বলতে কি একজন ভিডিও কল করেছে, আর দুজন তো একসাথেই আছে, আর ওরা দুজন তো আলাদা আলাদা জায়গায়, তো চারজনই ভিডিও কলে এলো, গল্প হলো। তারপর উপর থেকে ভিউ দেখানো হলো, বললো যে খুব সুন্দর তো ভাই। তো ভাই কিন্তু পরের বছর চারজন, এই পরের বছর বলছি, পরের বছর কিন্তু নয়, এই বছরই পুজোর আগেটাতে তুমি চারজনই আরেকবার এখানে যাবো, ঘুরে আসবো। হ্যাঁ সে হয়ে যাও, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। তো কিছুক্ষণ গল্প হলো, তারপর ওরা নিজের নিজের মোবাইল ঘাটটা শুরু করে দিল। ঘাটতে ঘাটতে কখন যে রাত হয়ে গেছে খেয়াল নেই, রাত বলতে 9টা বেজে গেছে। তা বলতে চলো খেয়ে আসি। ওদিন ওরা অমলেট আর রুটি খেলো। সেদিন রাত্রে ওদের সাথে একটা ঘটলো অদ্ভুত ঘটনা। অর্ণব কিন্তু প্রচণ্ড ঘুমিয়ে পড়েছে, নাকে ডাকছে, আশিস আর আশিসের বিরক্তি লাগছে।
আর কি করবে, কিন্তু নাক ডাকা বন্ধ করা যায় না। তো বিরক্ত বোধ করছিল, ও শুয়েছিল কিন্তু মোটকা মেরে, কিন্তু ঘুম আসছিল না কোনো মতে। তো ঘরের লাইট টাইট তো সব বন্ধ। হঠাৎ কিন্তু অর্ণব লক্ষ্য করলো জানলার পাশে যেন কেউ দাঁড়িয়ে আছে একটা। তো বললো এখন কে দাঁড়িয়ে আছে, কিন্তু মেয়ে একজন দাঁড়িয়ে আছে। তো অর্ণব তো এবার আশিস তো মানে এত রাত্রে এই মেয়েটা এলো কোত্থেকে, রাত তখন ও দেখলো মোবাইলে 2টো বাজছে তখন। তো মেয়েটা কিন্তু এদিক ওদিক চলাফেরা করছে, কিন্তু মেয়েটার ছায়াটা দেখে বোঝা গেল মেয়েটা মোটামুটি 25 থেকে 26 বছরের মতো এজ হবে, একটা আইডিয়া করলো আর কি। তো ছায়াটা কিন্তু এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, কিন্তু মুখটা কিন্তু বোঝা যাচ্ছিল না, যেন কালো একটা ছায়া ঘোরাঘুরি করছে। আশিস কিন্তু আস্তে আস্তে উঠে গিয়ে দেখলো একবার। তো দেখলো যে মেয়েটা করিডোরে সোজাসুজি চলে যাচ্ছে। ও কিন্তু একটু ভয় পেল। ও কিন্তু অর্ণবকে আর উঠালো না, ও চুপচাপ শুয়ে পড়লো। শুয়ে পড়তে পড়তে কখনো ঘুমিয়ে গেছে ও নিজেই জানে না। সকাল হলো। সকাল হওয়ার পর ও রাতের ঘটনাটা মনে পড়লো ওর। অর্ণবকে বললো চো চা খেয়ে আসি। সামনে চায়ের দোকান ছিল একটা। তো অর্ণবকে ঘটনাটা বললো যে ভাই জানিস, তুই তো নাক দেখে ঘুমাচ্ছিলি ভাই, দেখেছিলাম আমি তোর নাকা ডাকার জন্য আমার ঘুমও আসেনি। তো বললো যে কালকে আমি রাত 2টো তক্ক জেগেছিলাম। তো আমি দেখলাম ওই জানলার পাশটাতে কেউ যেন একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কালো মতো ছায়া একটা দাঁড়িয়ে আছে। কিন্তু মেয়ের ছায়া সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু মুখটা কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু ছায়া তো কালো হতে পারে না, এটা অসম্ভব, এটা কেউ যেন ছিল একজন। তো বললো যে তুই ঘুমের ঘরে নিশ্চয়ই ভুলভাল দেখেছিস ভাই। তো বললো এত ভুলভাল তো দেখার কথা নয়, আমি এতটা ভুল দেখবো ভাই, আমি ক্লান্ত ছিলাম না, যে খুব টায়ার্ড ছিলাম যে ভুলভাল দেখবো, আমি এত ভুলভাল কোনো দেখবো না। আমি আমি শিওর কিছু কেউ ছিল ওখানে। আর আশেপাশে কোনো গেস্টও নেই, সামনের রুমেও গেস্ট নেই, পাশের রুমগুলোতেও গেস্ট নেই ওখানে। তাহলে ওই মেয়েটা কে ছিল তাহলে, আর ও উপরে উঠে আসবি বা কেন, কি কাজ থাকতে পারে? এটা তো বাড়ি নয়, এটা হচ্ছে, এটা হোটেল। তো সবাই হোটেলের রুমেই তো থাকবে রাত্রিবেলা ঘুমানোর টাইমে। তো বললো তুই নিশ্চয়ই ভুল দেখেছিস ভাই, তোর মনের ভুল। তো দেখলো তখন আশিস বললো হতে পারে তাহলে মেবি মনের ভুল। তো জিনিসটাকেও ভুলে গেল সেদিন। তারপর চান টান করে বাকি যে সাইট সিন যেগুলো ছিল সেগুলো রানাদার সাথে ঘুরে এলো। তারপর ওদের টাকা মিটিয়ে দিল আর কিছুদিন। বললো রানাদা তাহলে নিয়ে কিন্তু তোমাকেই যেতে হবে নিচে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিয়ে যাবো, আপনারা কবে যাবে বলুন। বললো যে আবার আরো 2 দিন থাকবো, আমরা 4 দিনের যেহেতু বুকিং করা হয়, তো আমরা 2 দিন থাকবো, কাল পরশু থাকবো, অপরশু আমরা সকাল থেকে বেরিয়ে যাবো এখান থেকে। বেলা করে ট্রেন আছে, এই সরি মানে বাসই করেছে ওরা, বেলা করে বাসটা ছাড়বে। অত সকাল গিয়ে ওখানে কি করবো, তার থেকে বরং একটু বেলা করেই যাবো। হোটেল চেক আউট আগে করে দেবো, কিন্তু একটু বেলা করেই যাবো। ঠিক আছে আপনি ফোনটা করে দেবেন, আমি তাহলে পরশু আর কোনো ভাড়া টাড়া ধরছি না, এই অপরশু কোনো ভাড়া টাড়া আর ধরছি না। ঠিক আছে কোনো অসুবিধা নেই। তারপরেও রুমে চলে গেল। রুমে চলে গিয়ে যেমন হোটেলে খাবার টাবার খেয়ে আসে, আবার খেয়ে এসে শুয়ে পড়লো। সেদিন কিন্তু দুজনেই ঘুম এসেছিল ভালো। অর্ণব সেদিন কিন্তু নাকটা কম ডাকছিল, সুতরাং আশিসের একটু স্বস্তি পেলো যে যাক বাবা আজকে নাকটা কম ডাকছে, আজকে অন্তত শান্তি করে ঘুমাতে পারবো। কিন্তু শান্তিতে আর কিন্তু ঘুম কিন্তু আর হলো না পরে ওদের, কারণ ওদের সাথে এমন একটি ঘটনা ঘটলো সেটি সাক্ষী কিন্তু দুজনেই রইলো। মোটামুটি হঠাৎ করে একটা ঠং করে একটা আওয়াজ আসে, সোজা হাওয়া দিলে যেন রান্না করে থালা বাসন নড়ে ওঠে হট করে, সেরকম একটা আওয়াজ হলো ঠং করে।
তখন তো আশিস তো জেগে গেল, সে ঘুমন্ত অবস্থা ছিল। কি হলো রে বাবা, কে এসছে, কি হলো? বাইরে দেখলো কোনো যে হাওয়া দিচ্ছে তাও নয়, বৃষ্টি বৃষ্টিরও কোনো গল্প নেই, ঝড় ঝাপটাও কিছু নেই। তা হট করে আবার এত জিনিস পড়লো কি করে? তারপর ও একটু মানে 1-2 মিনিট পরে হঠাৎ ও একটা কর্ম কর্ম করে আওয়াজ শুনতে পায়। মানে কেউ কিছু মানে খাচ্ছে হয়তো, মানে হাড় চিপুলে যেমন একটা শব্দ হয় কটমট কটমট করে, ঠিক সেই রকম একটা শব্দ কিন্তু আসছিল, আসে শুনতে পাচ্ছিল। আর অর্ণব তো ঘুমাচ্ছে। তো আশিস দেখলো ওদের ওদের রুমের কোনাতেই একটা ছায়া যেন বসে আছে। আর এই ছায়াটা কিন্তু আগের দিনের মেয়েটির ছায়াটা ছিল। ও দেখলো রুমের কোণে কিন্তু মানে অন্ধকার হয়ে গেছে, কিন্তু ঝাপসা তো একটা বোঝা যায়, তাও একটা মোটামুটি জানলাগুলো তো খোলা আছে, তাহলে হালকা যে লাইটটা এসেছে সেটাতে কিন্তু আশিস বুঝতে পেরেছে যে কোণে কেউ যেন কিছু একটা খাচ্ছে। তখন কম কম করে একটা আওয়াজ আসছিল। তো ওরা রাতে চিকেন নিয়ে এসেছিল, চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি ওরা নিয়ে এসে ওখানে মানে হোটেলে না খেয়ে ওগুলো ঘরে গিয়ে খাবো প্যাক করেছে। তো সেই যে হাড়গুলো সেগুলো কোনায় একটা ছোট ডাস্টবিন আছে, ওই হাড়গুলো ফেলেছিল। এবারে হাড়গুলো, ওই হাড়গুলো দেখছি চিবাচ্ছে কেউ যেন একটা। তো ও আস্তে আস্তে কিন্তু এগিয়ে গেল, কোনো কিন্তু লাইট জ্বালায়নি। তো হঠাৎ তো ওই ছায়ামূর্তিটির কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কে। ও যার সাথে গায়ে টাচ করতে যায়, টাচ করার সঙ্গে সঙ্গে মানে বিদ্যুতের মতো পিছনে চলে গেল আশিস। দেখলো দু চোখ লাল আর বড় বড় দাঁত আছে, মানে এক পিশাচ বলতে গেলে। ওই পিশাচটাই ওই হাড়গুলো চিবি চিবি খাচ্ছে। তখন আশিস তো পিছনে মানে একবার আশিস ইলেকট্রিক খাওয়ার মতো পিছনে চলে গেছে একবারে সরে সরে। তো পাশে দেখছে অর্ণব জেগে গেছে। তখন অর্ণব পুরো দৃশ্যটা দেখলো। তো তারপর অর্ণব চক্ষু ছানা পড়া, তাহলে যে আশিস কিন্তু মিথ্যে কথা বলেনি, ও সত্যিই কালকে দেখেছিল কোনো ছায়ার মধ্যে। এই তো চোখের সামনে ও নিজেও সেটা দেখলো, দুজনে একই জিনিসটার ঘটনা সাক্ষী হলো। তারপর কোনো মতে ওরা রুম থেকে বেরিয়ে মানে জাস্ট মোবাইলটা মানে শুধু মোবাইলটা ওরা হাতে নিয়ে বাকি কোনো কিছু নেই, রুম থেকে সোজা একবার রিসেপশনে গিয়ে নিচে একবার রিসেপশনে দেখে কেউ নেই। ওই যে বয়স্ক ভদ্রলোকটি ও কিন্তু নেই। ওরা কিছুক্ষণ ওয়েট করলো, ওয়েট করার পর দেখলো ভদ্রলোকটি বললো যে আমি একটু বাথরুম গিয়েছিলাম এখানে, তো আপনারা এত রাতে এখানে কি করছেন? তখন কিন্তু আস্তে একটু রেগে কথা বললো যে আচ্ছা কাকুবাবু, আপনাদের ওই রুমটায় কি আছে? আপনি আমাদেরকে বলেননি কেন? মানে আপনাদেরকে আমি আমরা যেহেতু গেস্ট, আজকে যদি আমাদের বিপদ হতো তার জন্য কি আপনি দায়ী হতেন? আমাদেরকে বলেননি কেন ওই রুমটা হন্টেড? তো বললো, ওই বয়স্ক ভদ্রলোকটি বললো যে দেখো বাবা, অনেকেই তো রুমে আছে, অনেকেই রুমে ছিল আগে, কিন্তু কোনো কমপ্লেন টমপ্লেন করেনি। কিন্তু হ্যাঁ অনেকেই কিন্তু অলৌকিক ঘটনার সাক্ষী কিন্তু হয়েছে। তোমার কথাটা যায় আমি মিথ্যা বলছি তা নয় বাবা, অনেকে থেকেছে কিন্তু কিছু ফিল করেনি, কিন্তু আবার অনেকে থেকেও কিন্তু অন্যরকম অভিজ্ঞতা নিয়ে তারা বাড়ি গেছে। তো সেই অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী হচ্ছে মনে হয় তোমরাও। তো বললো যে কাকু এদিক ওদিক কথা না বলে সোজাসুজি বলুন যে ব্যাপারটা কি। তো তখন বললো যে যে দেখো বাবা, আমি যতদূর জানি, আমি তো এই হোটেলে অনেকদিনই রিসেপশনের কাজ করছি, তো এই হোটেলটি কিন্তু অনেক পুরনো, মানে অনেকদিন আগে তৈরি হয়েছে। কিন্তু রং টং করা মানে রং টং মানে মেরামত করা হয়, কিন্তু ওই জন্য এখন হোটেলটি এখন টিকে আছে, ভালো আছে বলতে গেলে। তো আজ থেকে 20 বছর আগে ওখানে স্বামী স্ত্রী এসেছিল নাকি। আর ওই সেই স্বামী স্ত্রী কিন্তু ওই সেকেন্ড ফ্লোরে
লাস্টের রুমটিতে ছিল যেখানে তোমরা আজকে আছো। তো সেকেন্ড ফ্লোরে ওরা আসে, দেখে তো মনে হলো নববিবাহিত। পরের দিন ওই রুম থেকে ওই যে নববধূটির গলায় দড়ি দিয়ে দেখছি ঝুলছে, কিন্তু গলায় দড়ি দিয়ে ঝুললেও কিন্তু বোঝা যায় এটা মার্ডার। মানে ওর মার্ডার কি করেছে এবার, ওর স্বামী ছাড়া তো কেউ ছিল না ওর রুমে, তাহলে নিশ্চয়ই ওই করেছে বা অন্য কাউকে হায়ার করেছে, তো সে যাই হোক বোঝা গেছে মার্ডার। কিন্তু কেসটা কিন্তু কোনোদিন নাকি সলভ হয়নি, বলা হয় না কোনোদিন কিন্তু সলভ হয়নি। আর ওই ছেলেটাকেও কিন্তু ওর খুঁজে পাওয়া যায় মানে ওর স্বামীকে। তো এই ঘটনা এদিকে 20 বছর হয়ে গেল প্রায়। কিন্তু ওই ঘটনার পর থেকেই সবাই নয়, কিছু কিছু মানুষ যারা এসছে ও রুমে ছিল তারাই নাকি এরকম তুমি যেরকম ঘটনাটি বলছো সেরকম অভিজ্ঞতা ফিল করেছে, কিন্তু সবাই নয়। কিন্তু তুমি তাদের মধ্যে হয়তো একজন। তো এরা পুরো ঘটনাটা শুনলো, রাত তো উপরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, ওরা রিসেপশনে বসেই সারা রাত কাটিয়ে দিল। সকালবেলা হলো, তারপর বলল দেখো বাবারা, তোমার ওই যে টাকাটা তুমি দিয়েছিলে সেই অনুযায়ী কিন্তু তোমার টাকা কেটে তোমাদের বাকি টাকাটা ব্যাগ দিয়ে দেবো। আমি তোমাদের টাকা আমি মেরে নেবো সেটা করবো না, তোমাদের সাথে যেহেতু বিপদটা হয়েছে সেহেতু আমি কোনো অন্যায় করবো না, তোমাদের টাকাটা আমি দিয়ে দেবো। তো যা হিসাব করে যে দুদিনের যে ভাড়া ছিল ওটা কিন্তু ব্যাগ দিয়ে দিল, আর দুদিনের যেটা ছিল ওরা সেটা নিয়ে নিল। তারপর আশিস বললো যে অন্য হোটেল দেখবে কি তাহলে। তো বললো না ভাই, অন্য হোটেল দেখে কাজ নেই, তখন বরং পরে আবার 4 জন মিলে আসবো, কিন্তু আর আমার থাকতে এখানে ইচ্ছা নেই, সব বাড়ি চল সব থেকে ভালো। তো বললো আর অন্য বললো, তো আশিস বললো, আশিস অন্য বললো ঠিকই আছে বাড়ি যাই। ঘোরা তো হলো, মেন সাইট সিনগুলো তো হয়েছিল, এমনি দুদিন আরো এক্সট্রা থাকতাম তো, ঠিক আছে বাদ দে, যা অভিজ্ঞতা হলো ওইটার থেকে এটা বেশি মনে থাকবে আমাদের। তো ঠিক আছে, তখন সকালবেলা হলো, সকালবেলা তো কোনো ভয় নেই। উপরে রিসেপশনে যে কাকা ছিলেন উনিও গেলেন ওদের সাথে, জিনিসপত্র সব বাগানো হয়ে গেল, চান বাথরুম কোনো রকম সেরে নিল, সেরে নিয়ে ওরা নিচে গিয়ে রানাদাকে ফোন করলো, রানাদা তুমি এসো। তো রানাদা এলো ট্যাক্সি নিয়ে, এই ট্যাক্সি বলি মারুতি আর কি, ছোটো মারুতি নিয়ে এলো, বললো যে আমরা একবারে বাস স্ট্যান্ডে যাবো। ও ঠিক আছে চলো। চলতে চলতে মানে ওখানে বসে বসে জার্নি ধরুন গল্প হচ্ছে। তো বললো যে দাদাবাবুরা কেমন ঘুরলেন। তো দাদাবাবুরা আপনারা বললেন যে 4 জন এই 4 দিনের প্ল্যান করেছে, হঠাৎ দুদিনে কি হয়ে গেল আবার। দুদিনে তো সাইট সিন করে দিলেন, তো আপনারা তো বলছেন আরো 2 দিন এক্সট্রা থাকবেন। তো বললো আর বলো না, যা ঘটনা ঘটলো পুরো ঘটনাটা বললো। তো এটা শুনে তো রানাদা বললো যে অবাক হলো না। রানাদা কিন্তু প্রথমে কিন্তু ওয়ার্নিং দিচ্ছে যে হোটেলটা ভালো না, তো তোমরা এই কথা শুনলে না। তো ঠিক আছে, তোমাদের তোমাদের কিছু হয়নি তো, আমরা তোমরা ঠিক আছে, তোমরা হ্যাঁ করম করে ঠিক আছে, আমরা করম করে হোটেল থেকে বেরিয়ে আসতে পেরেছি, বাজলাম। তো তোমরা যে ঘটনাটা বললো সেটা ঠিক, ওই যে কাকাও ছিলেন যে রিসেপশনে তিনিও ঠিক বলেছেন, এরকম ঘটনা কিন্তু হয়েছিল। তখন আমার বাবা ড্রাইভারি করতো, আমি তখন অনেক ছোট। এরকম একটা ঘটনা কিন্তু হয়েছিল এখানে। তারপর থেকে শোনা যায় বিভিন্ন রকম কাণ্ড হয়, সবাইকার ক্ষেত্রে হয় না, কিন্তু কিছু কিছু লোকের ক্ষেত্রে হয়ে হয়ে যায় আর কি। তারপর তো বাস স্ট্যান্ডে পৌঁছালো বেলা করে, তারপর টিকিট কেটে সোজা পরের দিন সকালে ওরা কলকাতা পৌঁছালো। কলকাতা পৌঁছে তারপরে তো ওরা তো দুজন আত্মীয়ের বিয়েতে, আত্মীয়ের বিয়ের থেকে 1 সপ্তাহ পর ওরাও দুজন ফিরে আসে, পুরো অভিজ্ঞতা বলে, অভিজ্ঞতা শুনে তো ভয় কাটা দিয়ে ওদের ওদের ওরা তো বললো যাবে না, বললো যে না যাবো, কিন্তু ওই হোটেলে আর উঠবো না, হোটেল অনেক বড়, বরং দামি হোটেলে উঠবো তাও ভালো, ওই রকম অভিজ্ঞতা হওয়ার থেকে অনেক ভালো। তো এই ছিল আজকের গল্প। তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো তোমরা কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার কিন্তু অবশ্যই করবে।